আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আজ আমরা আইসিটি এর তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো আজকের লেকচার শুরু করা যাক। আজকের লেকচারে আমরা যা শিখব: ইন্টারনেট, ডিজিটাল কন্টেন্ট ও এর প্রকারভেদ, ইবুক, শিক্ষায় ইন্টারনেট, ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো, ওয়েব ব্রাউজার, ওয়েব ক্লায়েন্ট, ওয়েব সার্ভার, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এবং ওয়েব পেজ। ইন্টারনেট ইন্টারনেট হলো বিশ্বব্যাপী একটি বিশাল নেটওয়ার্ক যা বিশ্বের কোটি কোটি কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিশ্বে যত কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট বা অন্যান্য যে সকল ডিভাইস রয়েছে সেই সবগুলোকে একসাথে সংযুক্ত করা যায়। কাজ করার পদ্ধতি: কেবল অথবা ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে। অর্থাৎ কেবল বা ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক এই সংযোগগুলো ব্যবহার করে ইন্টারনেট কাজ করে। এর মাধ্যমে ডিভাইসগুলো তথ্য পাঠায় ও গ্রহণ করে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ডিভাইসগুলো তথ্য পাঠাতেও পারে এবং গ্রহণ করতে পারে। তারপর ব্যবহার: তথ্য শেয়ার করা। এক দেশ থেকে অন্য আরেক দেশে কয়েক সেকেন্ডের মধ্যেই তথ্য পাঠানো যায়। অর্থাৎ তোমরা এক দেশ থেকে আরেক দেশে যদি তোমার বন্ধু থাকে, তোমরা এই দেশ থেকে ওই দেশে খুব সহজেই তথ্য পাঠাতে পারো বা যোগাযোগ করতে পারো মেসেঞ্জার বা ইত্যাদি সফটওয়্যারের মাধ্যমে। যোগাযোগ করা: ইমেইল, চ্যাট, ভিডিও কলের মাধ্যমে মানুষ একে অপরের সাথে যুক্ত থাকে। ইমেইল, চ্যাট বা ভিডিও কল, ধরো মেসেঞ্জারে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, এই সকল সফটওয়্যারে অ্যাপসে তোমরা ব্যবহার করে একে অপরের সাথে যুক্ত থাকতে পারো। ব্রাউজিং: ওয়েবসাইট ভিজিট করে জ্ঞান ও বিনোদন পাওয়া যায়। ব্রাউজিং করতে অবশ্যই ইন্টারনেট প্রয়োজন, বাধ্যতামূলক। তো ইন্টারনেট ব্যবহার করে ব্রাউজিং করা যায়। ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারি। বিভিন্ন ওয়েবসাইট ভিজিটের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান বা বিনোদন পেতে পারি। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তো একটি অ্যাপ, চ্যাটিং অ্যাপ। ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ধরনের যে সকল সফটওয়্যারগুলো আছে এগুলোর মধ্য দিয়ে তোমরা বন্ধুদের সাথে সংযুক্ত থাকতে পারো। তো এই সোশ্যাল মিডিয়া বলো, ব্রাউজিং বলো, এই সকল বিষয়গুলো ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন। তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এবং প্রকারভেদ। কোনো তথ্য যদি ডিজিটাল অর্থাৎ 0 ও 1 এর বাইনারি কোড, এটা হচ্ছে বাইনারি কোড হচ্ছে তোমরা যখন ইন্টারে উঠবে তখন জানতে পারবে। তো এখন শুধু জেনে নাও যে 0 এবং 1 হচ্ছে বাইনারি কোডের সংখ্যা। আকারে সংরক্ষিত অর্থাৎ ডিজিটাল আকারে সংরক্ষিত, প্রেরিত বা গ্রহণ করা হয় তবে সেটি ডিজিটাল কন্টেন্ট। অর্থাৎ কোনো তথ্য যদি ডিজিটাল আকারে প্রেরণ করা হয়, সংরক্ষণ করা হয়, গ্রহণ করা হয় তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট। এটি হতে পারে টেক্সট, ছবি, অডিও, ভিডিও। ডিজিটাল কন্টেন্টের প্রধান প্রকারভেদ 4টি। টেক্সট বা লিখিত কন্টেন্ট, উদাহরণ হচ্ছে নিবন্ধ, প্রবন্ধ, ব্লগ পোস্ট, ইবুক, সংবাদপত্র, পণ্যের বর্ণনা বা মূল্যায়নের যেমন রিভিউ করা, শ্বেতপত্র, হোয়াইট পেপার ইত্যাদি হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্টের উদাহরণ। এই যে অনেকে আর্টিকেল লিখে অনলাইনে, অনেকে অনলাইনে যে সকল সংবাদপত্র রয়েছে সেগুলো কিন্তু টেক্সট ভিত্তিক কন্টেন্ট। এর ব্যবহার হচ্ছে অনলাইন শিক্ষা। তোমরা কিন্তু যে সকল টেক্সট ভিত্তিক কন্টেন্ট রয়েছে সেগুলো থেকে তোমরা অনলাইনে শিক্ষা, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, সংবাদ প্রচার ও গবেষণা করতে পারো। এরপর রয়েছে ইমেজ কন্টেন্ট। উদাহরণ হচ্ছে ফটোগ্রাফ যা ক্যামেরার মাধ্যমে তোলা, হাতে আঁকা ছবি বা স্ক্যান করা ছবি, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ডায়াগ্রাম, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। তো এগুলো হচ্ছে তোমার ছবি বা ইমেজ কন্টেন্ট। তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো যে এগুলো ইমেজ কন্টেন্ট। এগুলো বিজ্ঞাপনের ক্ষেত্রে, শিক্ষামূলক কন্টেন্টের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শব্দ বা অডিও কন্টেন্ট। উদাহরণ যেমন গান, গল্প বলা, পডকাস্ট, অডিও বুক, তারপর ইন্টারনেটে রেডিও, ব্রডকাস্ট অডিও, এই সকল সব কিছুই হচ্ছে যেগুলোতে কোনো ভিডিও
দেখা যায় না, শুধুমাত্র শোনা যায়, সেই সব কিছুই হচ্ছে এই অডিও কন্টেন্টের আওতাভুক্ত। যা এগুলো বিনোদনের ক্ষেত্রে, শিক্ষা, যেমন অডিও বুক শিক্ষার জন্য প্রয়োজন, সংবাদ যেমন এই যে ইন্টারনেটে রেডিও বা ব্রডকাস্ট অডিওগুলো সংবাদ প্রচারে ভূমিকা পালন করে। তারপর হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন কন্টেন্ট, শর্ট ফিল্ম, মুভি, নাটক, ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও, অ্যানিমেটেড ভিডিও, কার্টুন বা 3D অ্যানিমেশন, লাইভ স্ট্রিমিং, যেমন খেলা বা সংবাদ সরাসরি প্রচার করা। তো এই সবগুলো হচ্ছে তোমার ভিডিও বা অ্যানিমেশন কন্টেন্টের আওতাভুক্ত। দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কোনো স্থির চিত্র নয়, এগুলো ভিডিও চিত্র। এগুলো বিনোদন, শিক্ষা, সংবাদ প্রচার এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইবুক। ইবুক হলো ইলেকট্রনিক বই, মানে ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বই, অর্থাৎ মুদ্রিত বইয়ের ডিজিটাল রূপ। মানে যে সকল বই তোমাদের মানে আমরা দেখি যে প্রেস থেকে ছাপানো হয় বা কি নিয়ে আমরা ফিজিক্যালি করি, সে সকল বইয়ের ডিজিটাল রূপ, অর্থাৎ কম্পিউটার, মোবাইল, ট্যাব এ সকল ডিভাইসে পড়ার উপযোগী বই, সেটাই হচ্ছে ইবুক। যেহেতু এটি ইলেকট্রনিক্স মাধ্যমে প্রকাশিত হয়, তাই এতে শব্দ, অ্যানিমেশন, ভিডিও ইত্যাদি যুক্ত করা সম্ভব। অনেক ইবুক শুধু ডিজিটাল আকারে প্রকাশিত হয়, মুদ্রিত রূপ থাকে না। যেমন অনেক ইবুক আছে যেগুলো প্রকাশক ইবুক আকারেই প্রকাশ করে, অর্থাৎ সেগুলোর কোনো মুদ্রিত কপি কখনো থাকে না। কারণ মুদ্রিত কপিতে অনেক খরচ থাকে, অনেক ধরনের বিষয়াদি থাকে, সেজন্য অনেক সময় অনেক প্রকাশক শুধুমাত্র ইবুক প্রকাশ করে থাকে, মুদ্রিত কপি প্রকাশ করে না। ইবুক পড়া যায় কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, ইবুক রিডার যেমন অ্যামাজন কিন্ডেল, অর্থাৎ কম্পিউটারে পড়তে পারবা যেমন পিডিএফ ভিউয়ার দিয়ে, স্মার্টফোনেও পড়া যাবে, ট্যাবলেট, ইবুক রিডার এগুলো ব্যবহার করে ইবুক পড়া যায়। ইবুক ব্যবহারের সুবিধা, তাৎক্ষণিক পাওয়া যায়, অর্থাৎ ইবুক তোমরা সার্চ দেওয়ার সাথে সাথেই পাওয়া যাবে বা ডাউনলোড করলে হাতে পাওয়া যায়, মানে ডাউনলোড করলেই তুমি বইটি ব্যবহার করতে পারবে। কিন্তু মুদ্রিত কপি তোমার অর্ডার করলে কয়েকদিন পর আসে, এই জন্য সেগুলো তাৎক্ষণিক পাওয়া যায় না। লাইব্রেরির প্রয়োজন হয় না, অর্থাৎ সহজেই কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণযোগ্য। বড় লাইব্রেরির প্রয়োজন হয় না, তোমরা মোবাইল বা কম্পিউটারে সহজেই সেটি সংরক্ষণ করে রাখতে পারো। সহজে বহনযোগ্য, অর্থাৎ তোমার মোবাইলের ভিতরেই থাকে, তাহলে তোমার অতিরিক্ত বই বা বইটি আলাদাভাবে মানে নিয়ে যাওয়ার জন্য, বহন করার জন্য কোনো ব্যবস্থা করতে হয় না। মোবাইল বা ল্যাপটপের মধ্যে করেই তুমি সেটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারো। অনুসন্ধান সহজ, নির্দিষ্ট শব্দ বা তথ্য খুঁজে পাওয়া সহজ হয়। তুমি পিডিএফ এর মধ্যে সার্চ আইকন থেকে তুমি যে শব্দটি খুঁজছো সেটি সার্চ করলে সহজেই সেই সার্চ করা অপশনটিতে, মানে শব্দটিতে তোমাকে নিয়ে যাবে। কিন্তু মুদ্রিত বইয়ের ক্ষেত্রে যেমন তোমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় সেটি আছে। শিপিং খরচ নেই, অর্থাৎ যেমন আমরা যদি মুদ্রিত কপি অনলাইনে অর্ডার করি তাহলে সেটার জন্য শিপিং চার্জ দেওয়া লাগে, কিন্তু পিডিএফ এর ক্ষেত্রে শিপিং চার্জ দেওয়ার প্রয়োজন নেই। সহজে বিতরণযোগ্য, অর্থাৎ আমরা একজন থেকে আরেকজনের কাছে পাঠিয়ে দিতে পারি বা প্রকাশকরা দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে পারে। এতে সময় অপচয় কম হয়, অর্থাৎ কারো যদি তাৎক্ষণিকভাবে বইটি প্রয়োজন হয় তাহলে সে তাৎক্ষণিকভাবেই বইটি পেয়ে যাবে। প্রিন্টযোগ্য, অর্থাৎ তুমি চাইলেই বইটিকে প্রিন্ট করে নিতে পারবে, ফলে খরচ সাশ্রয় হয়। অর্থাৎ তুমি চাইলেই প্রিন্ট করতে পারবে, আবার না চাইলে না করলে সেটা তোমার ব্যাপার। তো ইবুকের এই সকল সুবিধা রয়েছে। তারপর হচ্ছে ইবুকে প্রকারভেদ 5টি। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, আসল বইয়ের একদম কপি, অর্থাৎ আসল বই যেটি তার একদম কপি হচ্ছে তোমার একদম হুবহু যে প্রতিলিপির পিডিএফ সেটি সাধারণত পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়, অর্থাৎ এই বইগুলো একদম পিডিএফ ফরম্যাটেই পাওয়া যায়। সম্পূর্ণ বই অথবা আলাদা অধ্যায় আকারে ডাউনলোড করা যায়, অর্থাৎ তুমি চাইলে সম্পূর্ণ বই অথবা আলাদা অধ্যায় আকারে ডাউনলোড করতে পারবে। তারপর হচ্ছে শুধু অনলাইনে পড়ার বুক, যেমন এগুলো কেবল ইন্টারনেটেই পড়া যায়, মানে ইন্টারনেটেই পড়ার যোগ, এগুলো ডাউনলোড করে মোবাইলে নেওয়া যায় না। সাধারণত HTML ফরম্যাটে প্রকাশিত, অর্থাৎ এই বইগুলো HTML আকারে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের মধ্যে প্রকাশিত হয়, সেখান থেকে তোমাকে পড়তে হবে, বা তুমি সেখান থেকে সেটাকে কপি বা ডাউনলোড করতে পারবে না, অনেকটা ওয়েবসাইটের মতো যেমনটা বলেছি। তারপর হচ্ছে ইবুক অ্যাপস আকারে। ইবুক অ্যাপস আকারে হচ্ছে ইবুক নিজেই একটি অ্যাপ্লিকেশন অ্যাপ,
ইবুক নিজেই একটি অ্যাপ্লিকেশন অ্যাপ, ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইলে পড়া যায়। ইবুক একটি অ্যাপ যেটা ডাউনলোড করে মোবাইলে তুমি বইটি পড়তে পারবে। অন্যান্য বইয়ের মতোই কপিরাইট সুরক্ষিত থাকে, অর্থাৎ যখন তুমি একটি ইবুকের অ্যাপ ডাউনলোড করবে সেখান থেকে বই পড়বে, তো সেই বইটি তোমার মোবাইলে ডাউনলোড হবে না, সেটি ইবুকের নিজস্ব স্টোরেজে থাকবে, তুমি সেটিকে আলাদাভাবে ব্যবহার করতে পারবে না, ফলে এটি কপিরাইট সুরক্ষিত থাকে। তারপর হচ্ছে অতিরিক্ত সুবিধা সহ ইবুক। বই পড়ার পাশাপাশি নোট নেওয়া যায়, ডিকশনারি ব্যবহার করা যায় ইত্যাদি সুবিধা থাকে। সাধারণত ইপিইউবি ফরম্যাটে পাবলিশ হয়। বিশেষ ডিভাইসে পড়া যায়, যেমন কিন্ডেল, আইবুক রিডার, এই সকল ডিভাইসেই পড়া যায়। অ্যাপল আইবুক এর ক্ষেত্রে আলাদা ফরম্যাট ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাপল আইবুক যে বিষয়টা রয়েছে সেটির জন্য আলাদা রকমের ফরম্যাট ব্যবহৃত হয়, কিন্তু সাধারণত ইপিইউবি ফরম্যাটেই প্রকাশিত হয়। তারপরে হচ্ছে চৌকস বা স্মার্ট ইবুক। মাল্টিমিডিয়া সমৃদ্ধ, লেখা, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সমৃদ্ধ, যেমনটা তোমরা ছবিতে দেখতে পারতেছো যে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া রয়েছে, ভিডিও রয়েছে, অডিও রয়েছে, 3D ছবি রয়েছে, তারপরে কুইজ, 3D ছবি, ইন্টারেক্টিভ কন্টেন্ট যুক্ত আছে। তো সাধারণ নির্দিষ্ট হার্ডওয়্যার কাজ করে, যেমন অ্যাপেল আইবুক শুধু আইপ্যাড, ম্যাক এ ভালোভাবে চলবে, অর্থাৎ আইবুক মানে অ্যাপল আইবুকটা আইপ্যাড এবং ম্যাকেই ভালো চলে। তবে তুমি এগুলো তোমার যে সাধারণ ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য যে সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারে ব্যবহার করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা। ইন্টারনেট বর্তমান বিশ্বের একটি বিপ্লবী পরিবর্তন এনেছে। ইন্টারনেট আমাদের যে বর্তমান বিশ্ব রয়েছে এটিতে একটি বিপ্লবী পরিবর্তন এনেছে, এবং শিক্ষাক্ষেত্র এর বাইরে নয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্র এই ইন্টারনেট একটি বিপ্লবী পরিবর্তন এনেছে। এটি প্রচলিত শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা আগের লেকচারে জেনেছিলাম যে যে ইবুক বা যে অনলাইন শিক্ষা ব্যবস্থা সেটি কোনো সনাতনী শিক্ষা ব্যবস্থা আমাদের আগের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার বিকল্প নয়, বরং পরিপূরক। অর্থাৎ আমরা এই শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে যে শিক্ষা কাজে ব্যবহার করা, এর মাধ্যমে আমরা শিক্ষাকে আরো অগ্রসর করতে পারি, কিন্তু যে আগের যে শিক্ষা পদ্ধতি তা কোনোভাবেই বিকল্প নয়, তার কোনো বিকল্প নয়। তবে এর পূর্ণ সুবিধা পেতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। অর্থাৎ তুমি যদি এর পুরোপুরি সুবিধাটি আয়ত্ত করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিছু দিক বিবেচনা করতে হবে। তো দেখি কি কি দিক বিবেচনা করতে হবে। অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা, অর্থাৎ তোমাকে তোমার অবকাঠামো, তোমার আর্থিক সচ্ছলতা দেখতে হবে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হলে প্রথমে প্রয়োজন একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ট্যাবলেট অথবা স্মার্টফোন। অর্থাৎ তোমাকে ইন্টারনেটের মাধ্যমে যদি শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে যে একটি কম্পিউটার অথবা একটি ল্যাপটপ অথবা একটি ট্যাবলেট বা স্মার্টফোন তোমার কাছে থাকতে হবে। বর্তমানে স্মার্টফোনের দাম অনেকটাই কমে আসায় এটি অনেকের হাতের নাগালে চলে এসেছে। তবে শিক্ষার জন্য ট্যাবলেট বা ল্যাপটপ বেশি উপযোগী, কারণ এদের বড় স্ক্রিন পড়ার ক্ষেত্রে সুবিধা দেয়। অর্থাৎ তুমি চাইলে স্মার্টফোনও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার ট্যাবলেট বা ল্যাপটপ হলে এটি উপযোগী হয়, কারণ এগুলোর স্ক্রিন অনেক বড়। তো এজন্য ডিভাইস থাকার পাশাপাশি প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট থাকা। অর্থাৎ তোমার ইন্টারনেট যদি স্লো হয় তাহলে কিন্তু তুমি যত ভালো কন্টেন্টই হোক না কেন বা যত ভালোই শিক্ষা থাকুক না কেন তুমি সেটাকে আয়ত্ত করতে পারবে না, কারণ তোমার ইন্টারনেট স্লো। এই জন্য দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন। বাংলাদেশের সব জায়গায় সমান গতির ইন্টারনেট নেই, এবং অনেক ক্ষেত্রে ভালো গতির ইন্টারনেট খরচ সাপেক্ষ। অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় কিন্তু ভালো যে পরিমাণ গতির ইন্টারনেট সেটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় নেই। অর্থাৎ ঢাকায় তুমি যে ইন্টারনেটটি পাচ্ছ গ্রামে কিন্তু সে পরিমাণ ইন্টারনেট পাওয়া যাবে না, সেই গতির ইন্টারনেট পাওয়া যায় না। এজন্য আবার ধরো যদি উচ্চ গতির ইন্টারনেট নিতে হয় সেটি অনেক খরচ সাপেক্ষ। তো এগুলো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। শিক্ষা ইন্টারনেটের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের কাছে সাশ্রয়ী বা বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া অপরিহার্য। অর্থাৎ শিক্ষার্থীরা যদি দ্রুত বা এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে যদি পূর্ণ উপকারিতা পেতে চায়, পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে চায়, তাহলে তাদেরকে সাশ্রয়ী বা বিনামূল্যে ইন্টারনেট পৌঁছে দিতে হবে।
তারপর হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এবং ভাষা। ডিভাইস ও ইন্টারনেটের সংযোগ পাওয়ার পরের চ্যালেঞ্জ হলো উপযোগী শিক্ষামূলক কন্টেন্ট। অর্থাৎ তুমি ধরো ডিভাইসও পেলে, ভালো ইন্টারনেট সংযোগও পেলে, এখন তোমার কাজ হচ্ছে উপযোগী শিক্ষামূলক কন্টেন্ট খুঁজে বের করা। ইংরেজিতে প্রচুর কন্টেন্ট ইন্টারনেটে থাকলেও বাংলা ভাষায় মানসম্মত কন্টেন্টের সংখ্যা এখনও সীমিত। অর্থাৎ নেই এমনটা নয়, তবে সীমিত। বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল এবং ব্যক্তিগত উদ্যোগে বাংলা শিক্ষামূলক ভিডিও তৈরি হচ্ছে, লেখা এবং কুইজ তৈরি করা হচ্ছে। তো মানে বর্তমানে বাংলায় যে সকল কন্টেন্ট রয়েছে সেগুলো সমৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরেও ইংরেজির তুলনায় অনেকটাই সংখ্যায় কম। তো তোমার ইংরেজি বুঝতে হবে। যদি কোনো টপিক তুমি বাংলায় খুঁজে না পাও, তাহলে সে সকল টপিক তোমাকে ইংরেজিতেই দেখতে হবে। এই জন্য ইংরেজি ভাষাতেও একটু পারদর্শিতা থাকা প্রয়োজন। অনুসন্ধানের সুযোগ। ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য এক বিশাল জ্ঞানের ভাণ্ডার। পড়ালেখা করতে গিয়ে কোনো বিষয়ে আটকে গেলে শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেটে অনুসন্ধান করে উত্তর খুঁজে নিতে পারে। অর্থাৎ তোমাকে বারবার শিক্ষককে জিজ্ঞেস করতে হবে যে না, যে এটা কি বা এটা বুঝিনি, তুমি ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো যে এই বিষয়টা কি। যেমন গণিত, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যেখানে ভিডিও টিউটোরিয়াল, হাতে কলমে পরীক্ষার ব্যাখ্যা এবং প্রশ্নোত্তর আলোচনা পাওয়া যায়। এর ফলে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া আরও সহজ হয়, ইন্টারেক্টিভ হয়। তবে সার্চ ইঞ্জিনগুলো ভালোভাবে ব্যবহার করতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি। যেমনটা বলেছি, ইংরেজি ভাষা দক্ষতা থাকতে হবে, কারণ বেশিরভাগ কন্টেন্ট ইংরেজি ভাষায় লেখা। তো তোমাকে যদি সেই কন্টেন্টটি খুঁজে বের করতে হয়, তাহলে ইংরেজিতেই লিখতে হবে। বাংলায় লিখলে তুমি সেই কন্টেন্টটি খুঁজে পাবে না বা পেতে সময় লেগে যাবে, কিন্তু তোমার কাছে অতটা সময় থাকবে না। তারপর হচ্ছে দুর্যোগকালীন শিক্ষা। প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো পরিস্থিতিতে ইন্টারনেট শিক্ষা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ যে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মহামারী হলে ইন্টারনেট আমাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সাম্প্রতিক সময়ে প্রমাণিত হয়। যেমন আমরা করোনাকালে দেখেছি যে মূলত অনলাইন শিক্ষার যে পদ্ধতিটা ইন্টারনেটের মাধ্যমে, সেটা কিন্তু মূলত করোনার সময় থেকে শুরু হয়েছে। এর আগে তেমন প্রচলিত ছিল না, করোনার সময় থেকে এটা প্রচলিত হয়েছে বা একটু বিখ্যাত হয়েছে। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পড়ালেখা চালিয়ে যেতে পারে। অর্থাৎ এই যে মহামারী বলো বা দুর্যোগ বলো, এই সকল মুহূর্তে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের পড়ালেখা চালিয়ে নিতে পারে। ফলে তাদের যে সময় লাগা বা সেশন জট হওয়া বা অতিরিক্ত সময় একই ক্লাসে পড়ে থাকা, এই ধরনের কোনো ঝামেলা সৃষ্টি হয় না, কারণ তাদের পড়ালেখা কন্টিনিউ চলেছে। এখন অনলাইনেও পরীক্ষা নেওয়া যায় বর্তমানে, তো অনলাইনে পরীক্ষা দিয়ে দিতে পারে। তো এভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। তারপর হচ্ছে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। একজন শিক্ষক যেমন পথপ্রদর্শক হিসেবে কাজ করেন, ইন্টারনেটও ঠিক তেমনি শেখার একটি নতুন জগৎ উন্মোচন করে। এটি সরাসরি কিছু শেখায় না, বরং শেখার সুযোগ তৈরি করে দেয়। একজন শিক্ষার্থী কিভাবে এই সুযোগকে কাজে লাগাবে তা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি এই যে সুযোগ, এই সুযোগটাকে তুমি কিভাবে কাজে লাগাবে এটা তোমার উপর নির্ভর করে। অর্থাৎ তুমি ধরো একটা ক্লাস দেখার জন্য বসেছো, তুমি ক্লাসে মনোযোগ দিলে না, তুমি অন্যদিকে মনোযোগ দিলে, ফেসবুকে স্ক্রলিং করলে, ইনস্টাগ্রামে রিলস দেখলে, তাহলে কিন্তু হবে না। তোমাকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে, তবেই তুমি এটার পূর্ণ যে উপকারিতা সেটি পাবে। কেউ ইন্টারনেট ব্যবহার করে গেম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করতে পারে, যেমনটা বলেছি। আবার কেউ এর সাহায্যে প্রোগ্রামিং বা নতুন কোনো দক্ষতা অর্জন করতে পারে। ছবিতে দেখতে পাচ্ছ যে গেম খেলে এক ছেলে সময় নষ্ট করছে, তার রাস্তাটি হচ্ছে হযবরল একটা টর্নেডো, মানে সে কোনো সফলতা নেই। আবার দেখতে পাচ্ছ যে লার্নিং স্কিল ডেভেলপমেন্ট, তার রাস্তাটি আলোকিত এবং সামনে তার বিশাল সফলতার এক আলো দেখা যাচ্ছে, এবং এই যে মাঝখানে একটি লোককে দেখা যাইতেছে, সে হলো শিক্ষক বা পথপ্রদর্শক বা যিনি তো আমাদেরকে পথ দেখাবে যে তোমাকে কোন পথে এগোতে হবে। তো তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি ইন্টারনেট ব্যবহার করে আসলে কোন বিষয়টা কাজে লাগাবে। তুমি কি গেম খেলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে সময় নষ্ট করবে, নাকি প্রোগ্রামিং বা নতুন কোনো দক্ষতা অর্জন করে সফলতা অর্জন করবে।
তারপর হচ্ছে পাঠ্য বই এবং অন্যান্য শিক্ষামূলক উপকরণ। ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বই প্রাপ্তি সহজ করে দিয়েছে। যেমন পাঠ্য বই, যদি কোনো কারণে তোমার পাঠ্য বই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, পাঠ্য বই বলতে আমাদেরকে বোর্ড বই যেটা দেওয়া হয় এনসিটিভি থেকে, সেই বোর্ড বইটা তুমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সহজেই বইগুলো ডাউনলোড করে নিতে পারবে। তুমি ডাউনলোড করে চাইলে মোবাইলে পড়তে পারো, বা এখনও বর্তমানে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল অ্যালাউড না, তো এই জন্য তুমি সেগুলোকে প্রিন্ট করে নিতে পারো, প্রিন্ট করে তুমি সেগুলো ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমার খরচও কম হবে এবং তুমি তোমার বইটি পেয়ে গেলে। এমনকি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বইগুলোর অডিও সংস্করণও তৈরি করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য অডিও সংস্করণ, অর্থাৎ তারা শুনে বইটি পড়তে পারবে বা মানে শুনতে পারবে। অতিরিক্ত বই, পাঠ্য বইয়ের বাইরেও অনেক লেখক তাদের মূল্যবান শিক্ষামূলক বই ইন্টারনেটে বিনামূল্যে প্রকাশ করেন। অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে যে সকল আরও অনেক বই রয়েছে তোমরা জানো, তো লেখকগণ তাদের বইগুলো অনেক সময় শিক্ষামূলক যে বইগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটে বিনামূল্যে প্রকাশ করে থাকে। তো একটু খুঁজে দেখলেই তুমি তোমার পছন্দের অনেক বই বিনা খরচে পেতে পারো। তবে কপিরাইট আইন মেনে চলা জরুরি। অবৈধভাবে কোনো বই ডাউনলোড করা উচিত নয়। অর্থাৎ কোনো লেখক যদি বই অনলাইনে বিনামূল্যে প্রকাশ করে না থাকে তাহলে তুমি সেটি ডাউনলোড করতে পারবে না, সেটি কপিরাইট আইনের অন্তর্ভুক্ত হবে, বা তুমি সেটি আপলোডও করতে পারবে না, কারণ সেটি কপিরাইট আইনের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে জ্ঞান চর্চা সম্প্রসারিত সুযোগ। ইন্টারনেট শুধুমাত্র বই পাওয়ার মাধ্যম নয়, এটি জ্ঞান চর্চার দিগন্তকেও প্রসারিত করেছে। বিষয়ভিত্তিক ক্লাব, আগে বিভিন্ন বিষয়ে আগ্রহীদের ক্লাব শুধু একটি নির্দিষ্ট স্কুল বা কলেজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের এমনকি সারা পৃথিবীর শিক্ষার্থীরা, সারা দেশের বা এমনকি সারা পৃথিবীর শিক্ষার্থীরা এক হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও জ্ঞান বিনিময় করতে পারে। অর্থাৎ আগে আমরা স্কুল ভিত্তিক বা কলেজ ভিত্তিকভাবে একটি ক্লাব তৈরি করতাম, যেমন সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এ ধরনের, শুধু এগুলো স্কুল ভিত্তিক হতো। কিন্তু এখন তোমরা অনলাইন হওয়ার কারণে অনলাইনে একটি গ্রুপ খুললে গ্রুপের মধ্যে পুরো পৃথিবীর সকল মানুষদেরকে নিয়ে, যারা তোমার এই ক্লাবে আগ্রহী তাদেরকে নিয়ে ক্লাবটি পরিচালনা করতে পারো এবং জ্ঞান আলোচনার মধ্য দিয়ে জ্ঞান বিনিময় করতে পারো। বিভিন্ন অলিম্পিয়াড দেশ বিভিন্ন বিষয়ে, আমাদের দেশে বিভিন্ন বিষয়ে যেমন গণিত, বিজ্ঞান, প্রোগ্রামিং অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধার প্রমাণ দেয়। ইন্টারনেটের মাধ্যমে এসব প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া এবং তথ্য সংগ্রহ করা আরও সহজ। অর্থাৎ আমাদের দেশে কিন্তু তোমরা জানো ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্স ফেস্টিভ্যাল, প্রোগ্রামিং অলিম্পিয়াড, এ সকল অলিম্পিয়াড আয়োজিত হয়। তো এই সকল অলিম্পিয়াডের জন্য শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন তথ্য পেতে পারে, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের জ্ঞান বাড়াতে পারে। তো এভাবে তারা আরও তথ্য সংগ্রহ করার মাধ্যমে তাদের অলিম্পিয়াডে জয়ী হওয়ার পথ আরও সুগম হয়। তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার, ওয়েব ক্লায়েন্ট, ওয়েব সার্ভার, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, ওয়েব পেজ, এগুলো আমরা দেখব। ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটকে তথ্যের মহাসাগরে পরিণত করে। এই সফটওয়্যারটির মাধ্যমেই আমরা ইন্টারনেটের বিশাল তথ্য ভাণ্ডার থেকে ওয়েব পেজ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দেখতে ও ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে ওয়েব ব্রাউজার, ধরো ওয়েব ব্রাউজারই মূলত এই একটি সফটওয়্যারই ইন্টারনেটকে তথ্যের মহাসাগরে পরিণত করেছে। এই সফটওয়্যারটি ব্যবহার করেই আমরা বিভিন্ন ওয়েবসাইট বলো, বিভিন্ন পোর্টাল বলো, বিভিন্ন পেজ বলো, সেগুলোতে ভিজিট করতে পারি। ওয়েব ব্রাউজিং হলো ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন পেজ পরিদর্শন করার প্রক্রিয়া। অর্থাৎ এই যে ব্রাউজিং বলা হয়, এই ব্রাউজিং জিনিসটা হচ্ছে যে ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা, তার সেখান থেকে তথ্য সংগ্রহ করা, জ্ঞান বাড়ানো, এটাই হচ্ছে ওয়েব ব্রাউজিং। এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য আমাদের কম্পিউটারে নিয়ে আসতে পারি। যেমনটা আমরা জেনেছি যে ইন্টারনেট হচ্ছে সারা বিশ্বের সকল কম্পিউটারকে একত্রে সংযুক্ত রাখে। তো আমরা অন্য কম্পিউটারের যে সকল তথ্য রয়েছে সেগুলোকে আমাদের কম্পিউটারে নিয়ে এসে সংগ্রহ করতে পারি বা তথ্য জানতে পারি। 1990 সালে টিম বার্নার্স-লি প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে প্রথম ওয়েব ব্রাউজার
তৈরি করেন, অর্থাৎ এই যে টিম বার্নার্স-লি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে একটি ওয়েব ব্রাউজার তৈরি করেন। তো মনে আছে আমরা কিন্তু একদম প্রথম অধ্যায়ে যে মানে যে প্রথম লেকচারটি হয়েছে, সে প্রথম লেকচারে কিন্তু আমরা টিম বার্নার্স-লি সম্পর্কে জেনেছি, এবং সেই অধ্যায়টিতেই আমরা জেনেছি যে টিম বার্নার্স-লি সর্বপ্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তো বর্তমান সময়ে কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, এটা সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ওয়েব ব্রাউজার। মজিলা ফায়ারফক্স, এটিও জনপ্রিয়। কিছু ক্ষেত্রে ক্রোমের বাধ্যবাধকতা থাকে বা নিষেধাজ্ঞা থাকে, সে সকল জিনিসগুলো মজিলা ফায়ারফক্সের মাধ্যমে ইউজ করা যায়। মাইক্রোসফট এজ হচ্ছে মাইক্রোসফটের একটি ব্রাউজার, ওয়েব ব্রাউজার। তো মাইক্রোসফট এজ হচ্ছে ক্রোম থেকে একটু লাইট, এটি ব্যবহার আমরা অনেকেই করি না, কিন্তু এটি ক্রোম থেকে একটু লাইট এবং ব্যবহারে সহজ। তারপর হচ্ছে সাফারি, এটি ম্যাকবুকের বা ম্যাকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ব্রাউজার। অপেরা একটি ব্রাউজার, এটিও অনেকেই ব্যবহার করে, তবে তেমন একটা বেশি ব্যবহার হয় না। সবচেয়ে বহুল ব্যবহৃত ব্রাউজার হচ্ছে ক্রোম, তারপরে মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারিও, তারপরে মাইক্রোসফট এজ। তো এটাই একটা বর্তমানে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। আর তারপরে হচ্ছে ওয়েব ব্রাউজারে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ তোমার যে আমরা যেটাকে লিঙ্ক বলি সেটাই হচ্ছে ইউআরএল, সহজে বুঝলাম। এটি একটি ওয়েব পেজের পূর্ণাঙ্গ ঠিকানা। এটি ইউআরএল এর তিনটি অংশ থাকে। প্রোটোকলের নাম দুটি, যেমন HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল অথবা HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো কোনটা কখন ব্যবহৃত হয়? যখন তোমার তথ্য সিকিউর করার প্রয়োজনীয়তা দেখা দেয়, যেমন ধরো যে তুমি অ্যাকাউন্ট খুলবে বা অ্যাকাউন্ট খোলা ভিত্তিক যে সকল ওয়েবসাইট রয়েছে সেগুলোতে HTTPS ব্যবহার করা হয়। আর যদি কোনো তথ্য তোমার থেকে কোনো তথ্য নেওয়া না হয়, অর্থাৎ শুধু তুমি তথ্য নাও, সেক্ষেত্রে HTTP ব্যবহার করা হয়। হোস্ট নেম তোমরা অনেকেই জানো যে www.example.com এখানে দেওয়া আছে, তোমার ধরো google.com, এটাই হচ্ছে হোস্ট নেম। ফাইলের অবস্থান সহ নাম /directory/page.html, এটা হচ্ছে ফাইলের অবস্থান সহ নাম, অর্থাৎ তুমি একটি ইউআরএল এর তিনটি অংশ, যেটার মধ্যে প্রথম অংশ থাকে HTTP বা HTTPS, তারপরে থাকে গুগল বা যে ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং, তারপরে থাকে ফাইলের অবস্থান, অর্থাৎ তুমি যে ওয়েব পেজটিতে অবস্থান করতেছো সেই ওয়েব পেজের নাম বা লিঙ্ক। তো এখানে দেখো প্রোটোকল যেমন HTTPS, এই যে দেখতে পাচ্ছ HTTPS, তারপর হচ্ছে হোস্ট নেম হচ্ছে www.example.com, তারপর হচ্ছে ফাইল পাথ বা যে ফাইলের অবস্থানের নেম, সেটা হচ্ছে directory/page.html। তারপর হচ্ছে হোম পেজ। কোনো ওয়েবসাইট ভিজিট করার পর প্রথমেই যে পেজটি প্রদর্শিত হয় সেটি হলো হোম পেজ। এটি সাধারণত ওয়েবসাইটের প্রধান বা সূচনামূলক পাতা হিসেবে কাজ করে। ধরো কোনো ওয়েবসাইটে তুমি প্রবেশ করলে, তো যখন কোনো ওয়েবসাইটে তুমি প্রবেশ করার সাথে সাথে একদম প্রথমেই যে পেজটি তোমার সামনে প্রদর্শিত হবে এটি হচ্ছে সেই ওয়েবসাইটের হোম পেজ। তারপর হচ্ছে বুকমার্ক, এটি একটি ওয়েবসাইটের ঠিকানা সংরক্ষণ করার একটি পদ্ধতি। তুমি যখন কোনো পেজকে বুকমার্ক করো তখন পরবর্তী সময় সেটি পেজে সরাসরি এবং দ্রুত যেতে পারো। যেমন দেখো এখানে আমাদের এই যে ক্রোমের ক্ষেত্রে দেখাই, ক্রোমে এই অংশটি হচ্ছে বুকমার্ক বার, এই অংশটি হচ্ছে বুকমার্ক বার। তো বুকমার্ক বারের মধ্যে তুমি যখন কোনো কিছুকে বুকমার্ক করো, এই যে এভাবে ফেসবুক, ইউটিউব, জিমেইল, এভাবে তোমার এগুলো বুকমার্ক বারে সংরক্ষিত থাকে, তখন তুমি এক ক্লিকেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে পৌঁছে যাও। তো এক্ষেত্রে তোমার আর ওই ওয়েবসাইটটির সম্পূর্ণ লিঙ্কটি লিখতে হয় না, তুমি জাস্ট এক ক্লিকেই সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে। এটাই হচ্ছে বুকমার্কের উপকারিতা। তারপর হচ্ছে রিলোড বা রিফ্রেশেরও ব্যবহার অত্যধিক হারে দেখবে। যেমন যেসব ওয়েবসাইট পেজের তথ্য ক্রমাগত পরিবর্তন হয়, যেমন লাইভ খেলার স্কোর, তোমরা যখন লাইভ খেলার স্কোর দেখবে তখন তোমাদের সেই ওয়েবসাইটটিকে বা সেই ওয়েব পেজটিকে বারবার রিফ্রেশ করতে হবে, কারণ তোমার ডাটা পরিবর্তন হচ্ছে। যদি তুমি একই জায়গায় বসে থাকো, রিফ্রেশের দিলে তুমি নতুন তথ্যটি পাবে। তো সেগুলো নতুন তথ্য দেখার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়। Ctrl+R বা এখান থেকে রাইট ক্লিকে ক্লিক করে তোমরা রিলোডে ক্লিক করলে রিলোড হয়ে যাবে, অথবা Ctrl+R কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেই
ওয়েবসাইট বা ওয়েব পেজটি রিলোড হয়ে যাবে। এটি ব্রাউজারের নির্দেশ দেয় যে পেজটি পুনরায় লোড করতে, যাতে সর্বশেষ তথ্য দেখা যায়। স্টপ, এটির ব্যবহার খুবই কম, তারপরে জেনে রাখো যে কোনো ওয়েব পেজ লোড হওয়ার সময় যদি তুমি সেই প্রক্রিয়াটি বন্ধ করতে চাও তাহলে এই বাটনটি ব্যবহার করা হয়। আমরা সাধারণত কেটে দিই, মানে পুরো ওয়েবসাইটটাই কেটে দিই, তবে এই একটি অপশনও আছে যে আমরা কেটে দিতে পারি সেই কার্যক্রমটি বা সেই প্রক্রিয়াটি। ধরো যেখানে যে দেখতে পাচ্ছ 60% লোড হয়েছে, এমন মুহূর্তে যদি আমরা ক্রস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে আর সেই প্রক্রিয়াটি কন্টিনিউ হবে না। তারপর হচ্ছে সার্চ। ইন্টারনেটে কোনো নির্দিষ্ট তথ্য খোঁজার প্রক্রিয়াকে সার্চ বলে। সার্চ ইঞ্জিন হলো একটি বিশেষ সফটওয়্যার টুল যা ওয়েব পেজের থেকে তথ্য খুঁজে বের করতে সাহায্য করে। এই সার্চ ইঞ্জিনগুলো নির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেটে থাকা হাজার হাজার ওয়েব পেজ থেকে তোমার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে। অর্থাৎ আমরা যে সকল তথ্য চাই সে সকল তথ্য আমাদেরকে খুঁজে বের করতে সাহায্য করে সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। ওয়েব ক্লায়েন্ট হলো সেই সফটওয়্যার যা ব্যবহারকারী ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করে। সাধারণত আমরা যে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করি, যেমন ক্রোম বা ফায়ারফক্স, সেটি একটি ক্লায়েন্ট। সাধারণত আমরা যে সকল ব্রাউজার ব্যবহার করি, ব্রাউজারই একটি ওয়েব ক্লায়েন্ট। ক্লায়েন্ট ব্যবহারকারীর ইনপুট বা অনুরোধ গ্রহণ করে তা সার্ভারে পাঠায়। অর্থাৎ তুমি যে ইনপুট দিবে ব্রাউজারে বা ক্লায়েন্টে, সেই ক্লায়েন্ট তোমার ইনপুটটি বা তোমার অনুরোধটি নিয়ে ওয়েব সার্ভারে পাঠাবে। তখন ওয়েব সার্ভার সেটি তথ্য অনুযায়ী বা সেই অনুরোধ অনুযায়ী, ইনপুট অনুযায়ী তোমাকে তথ্য ফেরত দেবে। এই পুরো প্রক্রিয়াটি টিসিপি বা আইপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকলের অনুসরণ করে পরিচালিত হয়। যখন আমরা কোনো ওয়েব ব্রাউজারে একটি ওয়েবসাইটের ঠিকানা টাইপ করি, তখন ব্রাউজার অর্থাৎ ক্লায়েন্ট সেই সার্ভারের সাথে কানেক্ট করে সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠায়। সার্ভার সেই অনুরোধ অনুযায়ী ডাটা বা ফাইল ক্লায়েন্টের কাছে ফিরিয়ে দেয় এবং ব্রাউজার তা স্ক্রিনে প্রদর্শন করে। অর্থাৎ যখন তুমি একটি ওয়েবসাইটে প্রবেশ করতে চাও তখন তোমার ব্রাউজার সেই ওয়েবসাইটের সার্ভারের কাছে অনুরোধ পাঠায়, তখন সার্ভার তোমার ক্লায়েন্ট অর্থাৎ ব্রাউজারের কাছে ফেরত পাঠায়, তখন তোমার ব্রাউজারের স্ক্রিনে তোমার সেই ওয়েবসাইটটি প্রদর্শিত হয়। উদাহরণ হিসেবে আমরা দেখি, একজন ক্রেতা যখন একটি অনলাইন শপিং ওয়েবসাইটে কোনো পণ্যের দাম জানতে চায়, তখন সে তার ব্রাউজারে অর্থাৎ ক্লায়েন্টে সেই পণ্যের নাম লিখে সার্চ করে। ব্রাউজারটি তখন বিক্রেতার ওয়েবসাইটের সার্ভারে অর্থাৎ যে বিক্রি করছে তার ওয়েবসাইটের সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠায়। তখন সার্ভার তার ডাটা বেস থেকে সেই পণ্যের দাম তথ্য খুঁজে বের করে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। তখন সেটি আবার ক্লায়েন্টের কাছে আসে এবং ক্লায়েন্ট বা ব্রাউজারটি সেই তথ্য ক্রেতার কম্পিউটারে প্রদর্শন করে। এভাবে ওয়েব সার্ভার এবং ওয়েব ক্লায়েন্ট একে অপরের সাথে কাজ করে আমাদের ইন্টারনেট ব্যবহারকে সহজ করে তোলে। অর্থাৎ একজন ক্রেতা যখন কোনো বিষয়ের বা কোনো জিনিসের দাম জানতে চায় তখন সে ব্রাউজারে সার্চ করবে, সার্চ করার পর তখন তোমার ব্রাউজারটি অর্থাৎ ক্লায়েন্ট তোমার সেই তথ্যটিকে ইনপুট অনুসারে তোমার খুঁজে সেই ওয়েবসাইটের অর্থাৎ বিক্রেতার ওয়েবসাইটের যে সার্ভার আছে সার্ভারের কাছে একটি অনুরোধ পাঠায়। তখন সার্ভার সেই অনুরোধের ভিত্তিতে সার্ভারের আবার একটি ডাটাবেস রয়েছে, ডাটাবেস থেকে সেই তথ্য খুঁজে দাম জেনে সেটি আবার ক্লায়েন্টের কাছে পাঠায় অর্থাৎ ব্রাউজারের কাছে পাঠায়। তখন ব্রাউজার সেটি তোমার কাছে প্রদর্শন করে এবং তুমি দামটি জানতে পারো। এভাবেই ক্লায়েন্ট কাজ করে, ওয়েব ক্লায়েন্ট। ওয়েব ক্লায়েন্টের আরেক দুটি হচ্ছে যে ডাউনলোড হলো দূরবর্তী কোনো সিস্টেম বা সার্ভার থেকে তোমার নিজের কম্পিউটার বা ডিভাইসে তথ্য নিয়ে আসার প্রক্রিয়া। অর্থাৎ যে দূরে যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটি থেকে তথ্য তুমি তোমার কম্পিউটারে নিয়ে আসবে এবং এটি কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে ঘটে। উদাহরণস্বরূপ, যখন তুমি কোনো ওয়েবসাইট থেকে ছবি, ভিডিও বা কোনো ডকুমেন্ট নিজের ডিভাইসে সেভ করো তখন সেটি একটি ডাউনলোড প্রক্রিয়া। ইমেল থেকে কোনো ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করাও ডাউনলোডের একটি উদাহরণ। আচ্ছা, তো আমরা ডাউনলোডের ক্ষেত্রে দেখলাম যে দূরবর্তী সার্ভার থেকে অর্থাৎ যে সার্ভার থেকে আমরা ডাটা নিতে চাই সেই সার্ভার থেকে ধরো ভিডিও, ছবি, মুভি আমরা ডাউনলোড করতে চাই, তখন আমরা
যে প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে আমাদের কম্পিউটারে নিয়ে আসি সেটি হচ্ছে ডাউনলোড প্রক্রিয়া। তারপর হচ্ছে আপলোড প্রক্রিয়া। আপলোড প্রক্রিয়া হচ্ছে ডাউনলোডের বিপরীত। অর্থাৎ ডাউনলোডে আমরা দেখেছি কি, যে আমরা অন্য সার্ভার থেকে আমাদের কম্পিউটারে ভিডিও বা তথ্য নিয়ে এসেছি। আপলোড হচ্ছে এটার বিপরীত, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে সার্ভারের কাছে আমরা তথ্য পাঠাবো বা সার্ভারে আমরা তথ্য সংরক্ষণ করব। এটা তোমার নিজের কম্পিউটার বা স্থানীয় সিস্টেম থেকে কোনো ফাইল বা তথ্য ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে দূরবর্তী সিস্টেমে অর্থাৎ সার্ভারে পাঠানোর প্রক্রিয়া। যখন তুমি ইমেইলের মাধ্যমে কাউকে কোনো ফাইল পাঠাও, তখন সেই ফাইলটি প্রথমে তোমার ডিভাইস থেকে ইমেইলের যে সার্ভার আছে সার্ভারে আপলোড হয়। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছবি ভিডিও পোস্ট করি, এই পোস্ট করাও কিন্তু এক ধরনের আপলোডের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হলো এক ধরনের বিশেষ কম্পিউটার ও সফটওয়্যার যা ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পেজ, ডাটা এবং ফাইল সংরক্ষণ করে। এর প্রধান কাজ হলো ব্যবহারকারীদের কাছ থেকে আসা অনুরোধ রিকোয়েস্ট গ্রহণ করে সেই অনুসারে প্রয়োজনীয় ডাটা বা তথ্য ফিরিয়ে দেওয়া। একটি সার্ভার একই সাথে অনেক ব্যবহারকারীকে সেবা দিতে পারে। অর্থাৎ সার্ভার হচ্ছে তোমার ইন্টারনেটে থাকা সকল ওয়েব পেজের যে সকল ডাটা বা ফাইল সেগুলো সংরক্ষণ করে রাখে। এটি ব্যবহারকারীদের কাছ থেকে আসা রিকোয়েস্ট, অর্থাৎ তুমি যে তথ্যটি জানতে চাও সেই তথ্যটির যে রিকোয়েস্ট করবে সেই রিকোয়েস্ট অনুসারে তোমাকে রেসপন্স দিবে, অর্থাৎ তোমাকে তথ্যটি জানিয়ে দিবে। একটি সার্ভার একই সাথে অনেক ব্যবহারকারীকে তথ্য দিতে পারে বা সেবা দিতে পারে, অর্থাৎ অনেক ব্যবহারকারী একই সাথে একই সার্ভার থেকে তথ্য সংগ্রহ করতে পারে। উদাহরণস্বরূপ বাংলাদেশ সরকারের বিভিন্ন ফর্মের ঠিকানা, যেমন forms.gov.bd, এই ঠিকানাটি আসলে একটি সার্ভারের সাথে যুক্ত থাকে, যেখানে সকল প্রয়োজনীয় ফর্ম একটি ওয়েব এনাবেলড ডেটাবেজে সংরক্ষিত আছে। যখন কোনো ব্যবহারকারী এই ওয়েবসাইটে প্রবেশ করে, সার্ভার তার অনুরোধ গ্রহণ করে এবং প্রয়োজনীয় ফর্মগুলি ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ তুমি যখন এই সব সার্ভারে প্রবেশ করে তোমার কাঙ্ক্ষিত ফর্মটি খুঁজবে, তখন সার্ভার তোমাকে সেই ফর্মটি পাঠিয়ে দিবে। হচ্ছে ওয়েবসাইট। একটি ওয়েবসাইট হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট ঠিকানা বা লোকেশন যেখানে এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষিত থাকে। অর্থাৎ ওয়েবসাইট হলো যার ভিতরে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে। এটি একটি ডিজিটাল বইয়ের মতো, যেখানে অনেকগুলো পাতা অর্থাৎ ওয়েব পেজ একসাথে সাজানো থাকে। মানে তুমি যদি একটা বই নাও, তাহলে ওয়েবসাইটটা হচ্ছে একটা পুরো বই, আর ওয়েব পেজ হচ্ছে বইয়ের পৃষ্ঠাগুলো। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের তথ্য, পণ্য ও সেবার বিবরণ প্রকাশ করার জন্য ওয়েবসাইট ব্যবহার করে। যেমন কোনো কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে যেখানে তাদের সম্পর্কে তথ্য দেওয়া থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে একটি ওয়েব পোর্টাল হলো এক ধরনের বিশেষ ওয়েবসাইট যা বিভিন্ন উৎস থেকে আসা তথ্য, লিঙ্ক এবং সেবাগুলোকে একটি একক প্ল্যাটফর্মে সহজভাবে একত্রিত করে। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদেরকে নির্দিষ্ট কিছু তথ্য বা সেবা এক জায়গায় খুঁজে পেতে সাহায্য করা। অর্থাৎ ওয়েব পোর্টাল জিনিসটা হচ্ছে ওয়েব পোর্টাল, স্টুডেন্ট পোর্টাল, টিচার্স পোর্টাল, এমপ্লয়ি পোর্টাল, এই সকল পোর্টাল যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে তোমার ব্যক্তিগত মালিকানাধীন। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যেই থাকে ওয়েব পোর্টাল। অর্থাৎ একটি ওয়েব পোর্টাল হচ্ছে এক ধরনের বিশেষ ওয়েবসাইট। তো এই ওয়েব পোর্টালে কি হয়, তুমি তোমার অ্যাকাউন্ট খুলতে পারো, অ্যাকাউন্টে লগ ইন করতে পারো। এর মধ্য দিয়ে তুমি এর ভিতরে তুমি যখন অ্যাকাউন্ট লগ ইন করবে, ধরো একটা কোর্সের ওয়েবসাইট। তো একটা কোর্সের ওয়েবসাইট হচ্ছে কীরকম, দেখতে পাচ্ছ যে তোমার তথ্যাবলী থাকবে, তুমি কোন কোর্সে ভর্তি আছো, তোমার ক্লাসগুলো দেখাবে, তোমার অ্যাসাইনমেন্ট দেখাবে, তোমার SW দেখাবে, তোমার এক্সামস দেখাবে, টাস্কস দেখাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু শুধুমাত্র তোমার, অর্থাৎ তুমি ক্রয় করে নিয়েছো বা তুমি একটি কোর্স ক্রয় করেছো। এক্ষেত্রে যদি এটা পাবলিক হয় সেক্ষেত্রে কিন্তু সবাই পেয়ে যাবে, তাহলে তোমার এটা ক্রয় করার কোনো মিনিং হলো না বা কোনো অর্থবোধক হলো না। তো যখন তুমি এটা যেহেতু একটি ওয়েব পোর্টালের আওতাধীন থাকে, শুধুমাত্র তুমি তোমার পাসওয়ার্ড এবং ইউজার নেম ইউজ করে যখন লগ ইন করো,
তখনই কেবলমাত্র তুমি এই বিষয়গুলো কি বলে মানে অ্যাক্সেস করতে পারো। তো এটাই হচ্ছে ওয়েব পোর্টাল। ধরো বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মে যে সকল তুমি লগ ইন করে যে জিনিস মানে লগ ইন করার পর যে ইন্টারফেসটি তোমার সামনে আসবে সেটি হচ্ছে পোর্টাল, ওয়েব পোর্টাল। আচ্ছা, তো ওয়েবসাইট এবং ওয়েব পোর্টালের মধ্যে পার্থক্য দেখি আমরা। একটি ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের একটি সংগ্রহ যা ইন্টারনেটে একটি একক ডোমেইন নামে অ্যাক্সেস করা যায়। এটি সাধারণত সাধারণ দর্শকদের জন্য তথ্য সরবরাহ করে। অর্থাৎ একটি ওয়েবসাইট একাধিক ওয়েব পেজের একটি সংগ্রহ, আমরা আগেই জেনেছি, যা ইন্টারনেটে থাকা একক ডোমেইনের আওতাধীনই অ্যাক্সেস করা যায়। অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরেই আমরা অ্যাক্সেস করতে পারি। এটি সকল সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত, সবাই এটি ব্যবহার করতে পারে। এর মূল বৈশিষ্ট্য হলো সাধারণ দর্শকদের জন্য এটি যে কেউ ভিজিট করতে পারে, অর্থাৎ যে কেউ এর ভিতরে এসে এর থেকে তথ্য নিতে পারে। একমুখী যোগাযোগ, সাধারণ ওয়েবসাইট থেকে দর্শকদের কাছে তথ্য সরবরাহ করা হয়। অর্থাৎ একমুখী যোগাযোগ বলতে ওয়েবসাইট থেকে শুধুমাত্র দর্শকের কাছেই তথ্য পাঠানো হয়, দর্শকের কাছ থেকে কোনো তথ্য ওয়েবসাইট নেয় না, কোনো লগ ইনের প্রয়োজন হয় না। সাধারণত অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারী পরিচয়পত্র বা লগ ইন প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি কোনো প্রকার লগ ইন ছাড়াই এর থেকে তথ্য নিতে পারো। যেমন বিভিন্ন যে নিউজের ওয়েবসাইটগুলো আছে, নিউজ চ্যানেলের ওয়েবসাইটগুলো আছে, সেগুলো ওই ওয়েবসাইটের আওতাধীন। তো এগুলোতে কিন্তু লগ ইনের প্রয়োজন হয় না। তারপর আছে যেমন সংবাদ ওয়েবসাইট, ব্লগ, ই কমার্স ওয়েবসাইট, এই সকল ওয়েবসাইটে কিন্তু লগ ইনের প্রয়োজন হয় না, তুমি শুধুমাত্র তথ্য কালেক্ট করতে পারো। তারপর হচ্ছে পোর্টাল। একটি পোর্টাল হলো একটি ব্যক্তিগতকৃত এবং সুরক্ষিত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের জন্য একটি নির্দিষ্ট ধরনের তথ্য বা সার্ভিস অ্যাক্সেস করার জন্য তৈরি করা হয়। অর্থাৎ ধরো এই বিষয়টা সহজে বোঝাই, যা আমরা যদি স্টুডেন্ট পোর্টাল বা যে সকল কোর্সের পোর্টাল আছে সেটা দিয়ে বোঝাতে চাইলে সহজে বোঝানো যাবে। ধরো তুমি একটি কোর্স কিনলে, তুমি কোর্সটি কিনলে ক্লাস 9-এর, কেউ একজন কিনতে পারে ক্লাস 8-এর, কেউ একজন কিনতে পারে ক্লাস 10-এর, কেউ একজন কিনতে পারে ক্লাস 12-এর। তো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু আলাদা আলাদা ক্লাস যাবে, আলাদা আলাদা তথ্য যাবে। অর্থাৎ যে ক্লাস 12-এর কোর্স কিনেছে সে কিন্তু ক্লাস 8-এর রুটিন বা 8-এর যে শিডিউল সেটা পাবে না, 8-এর তথ্য পাবে না, সে পাবে ক্লাস 12-এর তথ্য। তো এটাই হচ্ছে নির্দিষ্ট তথ্য বা নির্দিষ্ট সার্ভিস দেওয়া হয় এই ওয়েব পোর্টালের মাধ্যমে। তারপর যেমন ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। দ্বিমুখী যোগাযোগ, ব্যবহারকারীরা লগ ইন করে তথ্য আপলোড বা ডেটা পরিবর্তন করতে পারে। অর্থাৎ তুমি তোমার প্রোফাইলের ডেটা পরিবর্তন করতে পারো। আবার তুমি যেহেতু কোর্স করো, তোমার যে ক্লাসগুলো আছে সেগুলো প্রতিনিয়ত তোমার আপডেট হতে থাকবে, তোমার রুটিনে আসতে থাকবে। এটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। অর্থাৎ তুমিও ওয়েবসাইটে তথ্য রাখতে পারো, ওয়েবসাইটে তোমাকে তথ্য আবার দিতে পারে। লগ ইন প্রয়োজন, এটি ব্যবহার করার জন্য একটি সুরক্ষিত লগ ইন ও পাসওয়ার্ড প্রয়োজন হয়। যেমন স্টুডেন্ট পোর্টাল, পেশেন্ট পোর্টাল, কর্মচারী পোর্টাল বা এমপ্লয়ি পোর্টাল, এই পোর্টাল এগুলো হচ্ছে পোর্টাল। তো এটাই হচ্ছে ওয়েবসাইট এবং ওয়েব পোর্টালের মধ্যে কিছু বেসিক পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ হলো ইন্টারনেটের একটি মৌলিক উপাদান যা আমরা সাধারণত কোনো ওয়েব ব্রাউজার যেমন ক্রোম, ফায়ারফক্স, সাফারি ব্যবহার করে দেখি। এটিকে এক ধরনের ডিজিটাল ডকুমেন্ট বলা যেতে পারে যা ইন্টারনেট থাকা বিভিন্ন সার্ভারে সংরক্ষণ করা যায়। এখন ওয়েব পেজ জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে থাকা যে তথ্য, সে ধরো যে তুমি পোস্ট করেছো, তোমার পোস্টের যে নির্দিষ্ট লিঙ্ক সেটা হচ্ছে একটা ওয়েব পেজ। আর তুমি যে সাইটে পোস্ট করেছো, যেমন facebook.com, এটা হচ্ছে ওয়েবসাইট। আর তুমি এটাতে একটা পোস্ট করেছো, ওই পোস্টটির যে নির্দিষ্ট লিঙ্ক, অর্থাৎ ওই লিঙ্কটিতে ক্লিক করলে শুধুমাত্র ওই পোস্টটিই দেখাবে, সেটি হচ্ছে ওয়েব পেজ। আশা করি বুঝতে পেরেছো। দেখো তোমাদের এখানে দেখাই যে বর্ণ পয়েন্টের ওয়েবসাইটে দেখো এখানে অ্যাবাউট আসে গিয়ে ক্লিক করা আছে, অ্যাবাউট আসে ক্লিক করা, এই অ্যাবাউট আস সেকশনটিও হচ্ছে একটি ওয়েব পেজ। এখানে নির্দিষ্ট তথ্যই দেওয়া আছে, কোনোভাবে এই তথ্য পরিবর্তন করা যায় না। এই জিনিসটা হচ্ছে একটা ওয়েব পেজ। তারপর হচ্ছে ওয়েব পেজের মূল উপাদান। একটি ওয়েব পেজ সাধারণত HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ
ব্যবহার করে তৈরি করা হয়। এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, ছবি ও গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ছবি, লোগো এবং চিত্র, ভিডিও, অডিও ভিডিও ফাইল, যা সরাসরি পেজে চালানো যায়, অর্থাৎ তোমাকে এগুলো ডাউনলোড করতে হবে না, পেজে রেখেই তুমি এগুলো চালাতে পারবে। অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, চিত্র, গ্রাফিক্স, ডাটা ফাইল, বিভিন্ন ডাটা ফাইল যা প্রয়োজন অনুসারে ডাউনলোড করা যায়। হাইপার লিঙ্ক, অন্য কোনো ওয়েব পেজের ঠিকানা যা ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যায়। এই হাইপার লিঙ্কই ওয়েব পেজগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে এবং বৃহৎ জাল বা ওয়েব তৈরি করে। তো ধরো তুমি একটি পেজে আছো, ঠিক আছে, ধরো তোমাকে আমি দেখাই, ধরো এখানেই দেখাই, ধরো তুমি এখন অ্যাবাউট আস পেজে আছো। তো অ্যাবাউট আস পেজ থেকে ধরো তুমি আজমল হক, এই এখানে কোনো একটি লিঙ্ক দেওয়া আছে, আজমল হকের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তো তুমি যখন এখানে ক্লিক করবে তখন আবার আজমল হকের সম্পর্কিত যে ওয়েব পেজটি আছে সেটি খুলে যাবে। সুতরাং এখানে কিন্তু হাইপার লিঙ্ক করা হয়েছে যে অ্যাবাউট আস পেজ থেকে তুমি কিভাবে আজমল হকের যে বিস্তারিত পেজ রয়েছে সেই পেজে যাবে। তো এটাই হচ্ছে তোমার ওয়েব পেজের উপাদান বা হাইপার লিঙ্ক করা। আচ্ছা, তো এখন আমরা দেখি যে ওয়েবসাইটে যে সকল বিভিন্ন টার্ম রয়েছে, যে 6টি টার্ম আমরা দেখলাম, সেই 6টি টার্মের বেসিক সংজ্ঞা, উদাহরণ এবং ব্যবহার। প্রথমেই হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে একটি প্রোগ্রাম যা ওয়েব পেজ বা ওয়েবসাইট প্রদর্শন করে। এর উদাহরণ হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, সাফারি। ব্যবহারকারীকে ওয়েব পেজ, সাইট দেখানো ও ইন্টারেকশন করা, মানে ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে ব্যবহারকারীকে, অর্থাৎ তোমাকে ওয়েব পেজ বা সাইট দেখানো এবং এটাকে ইন্টারেকশন করা। ওয়েব ক্লায়েন্ট, ওয়েব ক্লায়েন্ট হচ্ছে সার্ভারে অনুরোধ পাঠানো এবং পাঠানো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেমন ব্রাউজার বা মোবাইল অ্যাপ। তোমার ব্রাউজারটি একটি ওয়েব ক্লায়েন্ট, তো সার্ভারে অনুরোধ পাঠানো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে ওয়েব ক্লায়েন্ট। ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করে কন্টেন্ট রিকোয়েস্ট করা, অর্থাৎ এই ওয়েব ক্লায়েন্টের কাজ হচ্ছে কি, যেমনটা আমরা দেখেছি যে ওয়েবের যে সার্ভার রয়েছে সেই সার্ভারের সাথে যোগাযোগ করা, অর্থাৎ সার্ভারকে ফোন দিবে যে ভাই আমার এই তথ্যটি লাগবে, আমার ইউজার আমার কাছ থেকে এই তথ্যটি জানতে চেয়েছে, তাড়াতাড়ি তথ্য পাঠাও। তখন সার্ভার বলবে যে ঠিক আছে আমি তথ্য পাঠাতেছি। তো তখন এর মাধ্যমে তখন ক্লায়েন্টের কাছে তথ্য পাঠিয়ে দিবে সার্ভার তখন তোমাকে বলবে যে এই যে ভাই নাও তোমার তথ্য। তো এটা এইভাবেই কাজ করে। তারপরে হচ্ছে ওয়েব সার্ভার, ক্লায়েন্টের অনুরোধ গ্রহণ ও ডাটা সরবরাহ করে। যেমনটা বলেছি যে ক্লায়েন্ট যখন ফোন দিবে, ফোন দেওয়ার সাথে সাথেই তথ্য গ্রহণ করবে যে কি লাগবে, তখন সেটাই ক্লায়েন্টের কাছে দিয়ে দিবে, ক্লায়েন্ট তোমার কাছে পৌঁছে দেবে। যে অ্যাপাচি এন্ড জিনিক্স, এগুলো হচ্ছে সার্ভারের একটা উদাহরণ। ওয়েব পেজ ও সাইটের ডাটা হোস্ট ও প্রেরণ করে, অর্থাৎ তোমার যে ওয়েব পেজের ডাটা বা সাইট রয়েছে সেগুলো এই ওয়েব সার্ভারেই সংযুক্ত থাকে। ওয়েব পোর্টালের ক্ষেত্রে তোমার যে অ্যাকাউন্টের লগ ইন বিষয়াবলী রয়েছে, তোমার অ্যাকাউন্টে যে তথ্য, তুমি কোন কোর্সে লগ ইন করেছো, কোন কোর্স এনরোল করেছো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় কত মার্ক পেয়েছো, SW জমা দিয়েছো, ক্লাস করেছো, এই সকল বিষয়াবলীও কিন্তু এই ওয়েব সার্ভারেই জমা থাকে। ওয়েবসাইট, তো এতক্ষণ যা কিছু দেখলাম, প্রথম যে 3টি টার্ম দেখলাম, সে সব কিছু এই ওয়েবসাইটের জন্যই। একাধিক ওয়েব পৃষ্ঠার সমষ্টি হচ্ছে এই ওয়েবসাইট, যেমন গুগল.com কিন্তু একটা ওয়েবসাইট, কিন্তু গুগল.com-এ যখন তুমি কোনো একটা কিছু সার্চ করবে তখন সেটি হচ্ছে একটা ওয়েব পেজ। তথ্য, সার্ভিস বা অনলাইন প্রেজেন্স উপস্থাপন, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তুমি তোমার তথ্যগুলো পেয়ে থাকো। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি যে ওয়েব পোর্টাল হচ্ছে ব্যবহারকারীর জন্য এক ধরনের প্রবেশদ্বার যেখানে একাধিক সার্ভিস বা তথ্য একত্রিত থাকে। তো ওয়েব পোর্টাল হচ্ছে একজন ব্যবহারকারীর জন্য তার জন্য নির্দিষ্ট থাকা যে ওয়েবসাইট, সেটি হচ্ছে ওয়েব পোর্টাল। অর্থাৎ তুমি লগ ইন করলে যে তথ্য পাবে, একমাত্র লগ ইন করার মাধ্যমেই যে তথ্য পাবে সেটাই হচ্ছে ওয়েব পোর্টাল। যেমন yahoo.com বা বাংলাদেশের যে NID সার্ভার রয়েছে service.nidw.gov.bd, সেটিও একটি ওয়েব পোর্টালের উদাহরণ। তথ্য, সার্ভিস এবং ইউজারের ইন্টারেকশন একত্রিত করা। তো এই ওয়েব পোর্টালের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, এই ওয়েব পোর্টালের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারো। এই ওয়েব পোর্টাল মানে অর্থাৎ হচ্ছে তোমার নিজস্ব, শুধুমাত্র তুমিই পাবে সে সকল তথ্য যেখান থেকে তুমি নিবে, সেটাই হচ্ছে ওয়েব পোর্টাল, মানে অ্যাকাউন্ট খোলা। তো এই জিনিসটাই হচ্ছে ওয়েব পোর্টাল।
ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে একটি একক HTML কন্টেন্ট বা পৃষ্ঠা যা ইন্টারনেটে দেখা যায়। অর্থাৎ এই যে ওয়েবসাইট থেকে তুমি যখন কোনো একটি বিষয়ের উপরে দেখতে চাবে, তখন যে বিষয়টি তোমার সামনে উপস্থিত হবে সেটি হচ্ছে কি ওয়েব পেজ। যেমন বুঝিয়েছি যে তুমি একটি পোস্ট করলে, তো ধরো যে তুমি ফেসবুকে পোস্ট করেছো, তাহলে facebook.com-টি হচ্ছে তোমার ওয়েবসাইট, আর ফেসবুকে পোস্ট করেছো যেটা, সেটা হচ্ছে তোমার ওয়েব পেজ। নির্দিষ্ট তথ্য বা কন্টেন্ট দেখানো, অর্থাৎ এই যে পেজটা, ধরো যে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষাক্ষেত্রের উপকারিতা, তো এই বিষয়ক একটি পেজ, মানে তথ্য তুমি খুঁজতে চাচ্ছ, তো এই বিষয়ক যে পোস্টটি রয়েছে, তুমি যদি সেটিতে ক্লিক করো তাহলে যে ইন্টারফেস বা যে জিনিসটি তোমার সামনে আসবে সেটি হচ্ছে ওয়েব পেজ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করেছি বিষয়গুলো সহজভাবে এবং সুন্দরভাবে বোঝাতে। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।